28 ফেব্রুয়ারি আমেরিকা ইসরায়েল যৌথ হামলা করেছিল ইরানে। যুদ্ধের সেই শুরু। 1 মাস কেটে গেছে। তারপর এই 1 মাসে কে হারলো কে জিতলো সেই হিসাব নেওয়ার জন্য এই প্রতিবেদন। এখনো জয় পরাজয়ের চরম নিষ্পত্তি যাকে বলে সেটা হয়নি। সুতরাং কে হেরে গেল আর কে জিতলো বলা যায় না। মুষ্টিযুদ্ধের ভাষায় নকআউট মানে সম্পূর্ণ হার। যখন কেউ হারে না তখন এক এক রাউন্ডে কে এগিয়ে থাকে আর কে পিছিয়ে যায় তার জন্য পয়েন্ট দেয়া হয়। অনেক সময় নকআউট না হলেও পয়েন্টের ভিত্তিতে হার জিতের ফয়সালা হয়। ইরানে কে নকআউট হবে, আদৌ হবে কিনা সেটা ভবিষ্যৎ বলবে। তবে প্রথম মাসের যুদ্ধকে যদি প্রথম রাউন্ড ধরা হয় তবে দেখাই যায় কে এগিয়ে আছে এই প্রথম রাউন্ড অর্থাৎ প্রথম মাসটিতে। চলুন যাওয়া যাক আলোচনায়। প্রথমে দেখি ইরান যুদ্ধের প্রথম মাস কে কি হারালো। গত 1 মাসে আমরা যা দেখেছি এবং ডোনাল্ড ট্রাম্প যে পরিকল্পনা নিয়ে ইরানের ওপর হামলা চালিয়েছিলেন, পরিস্থিতি কি আজও সেই জায়গায় আছে, নাকি এমন কিছু সমীকরণ সামনে এসেছে যা ট্রাম্প বা বিশ্ববাসী কল্পনাও করেনি। যুদ্ধের এই 1 মাসে সারা বিশ্বের প্রতিটি দেশ চরম বিপর্যয়ের মুখে পড়েছে। ঘটনা এবং এর সুদূর প্রসারী প্রভাব নিয়ে তথ্য উপাত্ত বিস্তারিত বিশ্লেষণের মাধ্যমে আলোচনা করব। ট্রাম্পের পরিকল্পনা বনাম বাস্তবতা। যুদ্ধের শুরুতেই ট্রাম্প সাহেব যা ভেবেছিলেন পরিস্থিতি তার নিয়ন্ত্রণের একেবারে বাইরে চলে গেছে। সবচেয়ে বড় সংকট তৈরি হয়েছে হরমুজ প্রণালী বা স্ট্রেট অফ হরমুজ নিয়ে। এটি মাত্র 33 কিলোমিটারের একটি সংকীর্ণ সমুদ্রপথ, কিন্তু বড় জাহাজ বা তেলের ট্যাঙ্কার চলাচলের জন্য এই 30 কিলোমিটারের মধ্যে 3 কিলোমিটারের একটি গভীর পানির এলাকা রয়েছে, এখন যা পুরোপুরি ইরানের সীমানার মধ্যে পড়ে। ইরান সেই হরমুজ বন্ধ করে দিয়েছে এবং এখন সেখানে একটি টোল বুথ বসিয়েছে। তাদের দাবি তাদের সীমানা দিয়ে যেতে হলে এখন থেকে কর দিতে হবে এবং এই একটি সিদ্ধান্তে বিশ্ব অর্থনীতিতে ধস নেমেছে। অর্থনৈতিক ক্ষয়ক্ষতির খতিয়ানটা একটু খতিয়ে দেখা যাক। বিগত 1 মাসে সরাসরি ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় $500 বিলিয়ন। কোম্পানি একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে, মানুষ কাজ হারাচ্ছে। যদি শেয়ার বাজারের দিকে তাকান তবে সারা বিশ্বে প্রায় 5 থেকে 6 ট্রিলিয়ন ডলারের স্টক মার্কেট ভ্যালুয়েশন শেষ হয়ে গেছে। ভারতের পুরো অর্থনীতির সমান বা তার চেয়ে বেশি অর্থ মাত্র 1 মাসে বিশ্ব বাজার থেকে উধাও হয়ে গেছে। এই যুদ্ধের চড়া মূল্য এখন সারা বিশ্বের সাধারণ মানুষকে দিতে হচ্ছে। আর এর পেছনের কারণ ট্রাম্প এবং ইসরায়েলের যৌথ হামলা, ইরানে রেজিম চেঞ্জ করাবেন বলে। তেলের দাম ও আমেরিকার নীতি পরিবর্তন নিয়ে একটু দেখি। যুদ্ধের আগে তেলের দাম ছিল প্রতি ব্যারেল সর্বোচ্চ $65-66। হরমুজ প্রণালী বন্ধ হওয়ার পর তা $120 ছাড়িয়ে গেছে, মানে দ্বিগুণ হয়েছে, 100% প্রায় বৃদ্ধি। পরিস্থিতি সামাল দিতে ট্রাম্প প্রথমে বলেছিলেন ইরানকে 400 মিলিয়ন ব্যারেল ইমার্জেন্সি রিজার্ভ ছাড়ার জন্য, কিন্তু তাতে কাজ হয়নি। বাধ্য হয়ে আমেরিকা নিজের তৈরি নিয়ম ভেঙে ঘোষণা করেছে যে এখন থেকে যে কোনো দেশ রাশিয়া ও ইরানের কাছ থেকে তেল কিনতে পারবে, কোনো নিষেধাজ্ঞা নেই। এতদিন যাদের ওপর স্যাংশন বা নিষেধাজ্ঞা ছিল, বিশেষ করে ইরানের ওপর তো বটেই, আজ বিপদে পড়ে আমেরিকা তাদেরকেই, সেই ইরানকেও তেল বিক্রির অনুমতি দিচ্ছে। এটি আমেরিকার নীতিগত বিশাল পরাজয়। এবার আসি 10টি গুরুত্বপূর্ণ পয়েন্ট ও রণকৌশলগত ভুলের ব্যাপারে। ট্রাম্পের প্রশাসন ইরানকে এবং হরমুজ প্রণালীর গুরুত্বকে অবমূল্যায়ন করেছে।
তারা বুঝতে পারেনি এটা তাদের জ্ঞানের অভাব। তাদের ধারণা ছিল দ্রুত হামলা চালিয়ে ইরান সরকারকে পরিবর্তন এবং রেজিম চেঞ্জ করা যাবে, কিন্তু বাস্তবে ইরান আরও শক্তিশালী হয়ে পাল্টা আঘাত করেছে এবং এখনও সেই আঘাত চালিয়ে যাচ্ছে। আমেরিকার নীতি আজ অসংলগ্ন, বিভ্রান্তিকর। ট্রাম্প এক এক সময় বলছেন আমি ইরানকে ধ্বংস করে দিতে পারি, সেখানে আক্রমণের কোনো জায়গা নেই। পর মুহূর্ত বলছেন যে এখানে আলোচনা চলছে, তাদের সাথে যুদ্ধবিরতির আলোচনা চলছে। আবার পরক্ষণে বলছে আমরা যুদ্ধবিরতি চাই না, ইরান যুদ্ধবিরতির জন্য আলোচনা চাইছে। আবার ইরান বলছে আমাদের যুদ্ধবিরতি চাওয়ার কোনো প্রশ্নই নেই। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো যেমন দুবাই, সৌদি আরব, কুয়েত আজ বড় ধরনের ক্ষয়ক্ষতির শিকার। দুবাইয়ের ব্যবসা বাণিজ্য লাটে উঠেছে, লাটে। কুয়েত এয়ারপোর্টে হামলা করেছে ইরান, দুবাই এয়ারপোর্টেও হামলা করেছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোকে আমেরিকা যে সুরক্ষা ছাতা দিয়েছিল বিশাল পরিমাণ অর্থের বিনিময়ে, এবং সেখানে ঘাঁটি তৈরি করতে দিয়েছিল, ঘাঁটি তৈরি করেছিল আমেরিকা, সেই ছাতা উড়ে গেছে প্রচণ্ড ইরানি ঝড়ে। ইরানি সাইক্লোন সেই আমেরিকার ছাতা প্রায় উড়িয়ে দিয়েছে। বাধ্য হয়ে আজ এই দেশগুলোকে, মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোকে ছুটতে হচ্ছে ইউক্রেনের কাছে, সাহায্য চাইতে হচ্ছে পাকিস্তানের, বাংলাদেশের। এটা যদি হার না হয় তবে হার বলে কাকে? ইরান নতি স্বীকার করার পরিবর্তে 15 দফার শান্তি প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছে। শান্তি প্রস্তাব দিয়েছিল আমেরিকা, সেটা তো নাকচ করে দিয়েছে, উল্টে নিজে 5 দফা শর্ত দিয়েছে যুদ্ধ বন্ধ করবার জন্য। আমেরিকার দাবি তাদের মাত্র 13 জন সেনা নিহত এবং 300 জন আহত হয়েছে। হ্যাঁ, বেশ কয়েকটা যুদ্ধ বিমানকে ইরান ধ্বংস করেছে, তবে সেটাও আবার বলছে এটা নাকি ভুল করে তাদের নিজেদের লোকেরাই এটা করে ফেলেছে। তো অদ্ভুত ব্যাখ্যা। তবে অনেক সামরিক বিশেষজ্ঞ মনে করেন আসল সংখ্যাটি আরও বেশি, অনেক বেশি। ভয় দেখাতে মানবিকতার সব সীমা অতিক্রম করে গেছে আমেরিকা। আমেরিকার বোমারু বিমান বোমা ফেলেছে বাচ্চা মেয়েদের স্কুলে ইরানে, 160টি মেয়ে নিহত। অমার্জনীয় অপরাধ, অমার্জনীয়। যুদ্ধ এখন আর শুধু ইরান আমেরিকার মধ্যে সীমাবদ্ধ নেই। লেবানন থেকে হিজবুল্লাহ এবং ইয়েমেন থেকে হুথিরা এই যুদ্ধে জড়িয়ে পড়েছে। এর ফলে লোহিত সাগর, রেড সি এখন আর নিরাপদ নেই, যা বিশ্ব সরবরাহ ব্যবস্থাকে আরও পঙ্গু করে দিয়েছে। জ্বালানি সংকট ও এলএনজি বিপর্যয়ের দিকে দেখুন, যেটা বিশ্বের এখন একটা ভয়ঙ্কর একটা বিপর্যয়। ইরান আগে বিশ্বের তেলের বাজারের মাত্র 4% নিয়ন্ত্রণ করত, কিন্তু হরমুজ প্রণালী বন্ধ করার মাধ্যমে তারা তাদের রপ্তানি বাড়িয়েছে এবং তারা পরোক্ষভাবে এখন 20% তেলের বাজার নিয়ন্ত্রণ করছে। কে? ইরান করছে। কাতার থেকে আসা এলএনজি সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে, কারণ কাতারের প্ল্যান্টে হামলা চালিয়েছে ইরান। তার ফলে বিশ্বের 17% গ্যাস সরবরাহ স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা মেরামত করতে আরও 5 বছর সময় লাগবে যুদ্ধ শেষ হওয়ার পর। এটি মানব ইতিহাসের এখনো পর্যন্ত সবচেয়ে বড় জ্বালানি বিপর্যয়। আসুন উপসাগরীয় দেশগুলোর পতন ও খাদ্য সংকট প্রসঙ্গে। দুবাইয়ের মতো জাঁকজমকপূর্ণ শহরগুলো আজ ধ্বংসের মুখে। পর্যটক নেই, হোটেলগুলোতে বিশাল ছাড় দিয়েও কাস্টমার পাওয়া যাচ্ছে না। দুবাই এয়ারপোর্ট বন্ধ রাখতে হচ্ছে মাঝে মাঝেই। দুবাই প্রতিদিন প্রায় $600 মিলিয়ন লোকসান দিচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো মধ্যপ্রাচ্যের দেশগুলোর 70% খাবার বিদেশ থেকে আসে। বন্দরগুলো বন্ধ থাকায় সেগুলোর চরম খাদ্য সংকট সেখানে দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কিন্তু এর চেয়েও বিভীষিকার, সবচেয়ে বড় বিভীষিকার খবর হলো পানীয় জল ও বিদ্যুৎ সংকট। মধ্যপ্রাচ্যের মানুষদের পানীয় জলের জন্য ডিস্যালিনেশন প্ল্যান্টের উপর নির্ভর করতে হয়। ডিস্যালিনেশন প্ল্যান্ট হলো সমুদ্রের তীব্র লবণাক্ত জলকে যান্ত্রিক পদ্ধতিতে লবণমুক্ত করা হয় বড় বড় প্ল্যান্টে। মধ্যপ্রাচ্যের সমস্ত দেশেই এই প্ল্যান্ট, বহু প্ল্যান্ট। এই প্ল্যান্টগুলো বিদ্যুৎ কেন্দ্রের সাথে যুক্ত। যদি বিদ্যুৎ কেন্দ্র আক্রান্ত হয় তবে প্রায় 6 কোটি মানুষ পানীয় জল পাবে না। এখনো পর্যন্ত যা খবর,
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশের গুরুত্বপূর্ণ পরিকাঠামো যথা বিদ্যুৎ কেন্দ্র ও ডিস্যালিনেশন প্ল্যান্ট সরাসরি আক্রান্ত হয়েছে। কিছু প্ল্যান্ট চরম ঝুঁকির মুখেও রয়েছে। কাতারকে দিয়ে শুরু করি। কাতারের এলএনজি প্ল্যান্টে হামলা হয়েছে। এর ফলে বিশ্বের মোট গ্যাস সরবরাহের 17% স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা মেরামত করতে অন্তত 5 বছর সময় লাগবে। সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হামলা করেছে ইরান। দেশটির বিদ্যুৎ কেন্দ্র এবং ডিস্যালিনেশন প্ল্যান্টগুলো কয়েকটি সরাসরি ইরানি মিসাইল এবং ড্রোন হামলার কবলে পড়েছে এবং বাকিগুলো টার্গেটে আছে। সংযুক্ত আরব আমিরশাহী, এদের বিশেষ করে দুবাই ও আবুধাবি, সংযুক্ত আরব আমিরাতের বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা যুদ্ধের কারণে চরম অস্থিরতার মধ্যে রয়েছে। এই অঞ্চলের বিদ্যুৎ কেন্দ্রগুলো আক্রান্ত হলে পানীয় জলের ডিস্যালিনেশন প্ল্যান্টগুলোও অকেজ হয়ে পড়বে। ইতিমধ্যে কয়েক জায়গা আক্রান্ত হয়েছে। কুয়েতের এয়ারপোর্টে অগ্নিকাণ্ডের ঘটনার পাশাপাশি 10টি জ্বালানি ও বিদ্যুৎ পরিকাঠামোর উপর হামলা হয়েছে এবং আশঙ্কার কথাও জানানো হয়েছে। বাহরিন এবং ওমান, এই দেশগুলো আঞ্চলিক যুদ্ধের আওতায় চলে আসায় তাদের বিদ্যুৎ ও পানি শোধনাগারগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এবং সবার উপর ইসরায়েল, লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতিদের পক্ষ থেকে ইসরায়েলের বিভিন্ন কৌশলগত স্থাপনা ও বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হচ্ছে। ইসরায়েলের ডিস্যালিনেশন যে প্ল্যান্টেও বোমা পড়েছে ইতিমধ্যে। কেন এই স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হচ্ছে? তার কারণ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একটি বিশেষ বৈশিষ্ট্য হলো তাদের বিদ্যুৎ কেন্দ্র এবং ডিস্যালিনেশন প্ল্যান্টের পারস্পরিক নির্ভরতা। বিদ্যুৎ কেন্দ্র থেকে পাওয়া শক্তিতে এই ডিস্যালিনেশন প্ল্যান্ট চলে। আবার ডিস্যালিনেশন প্ল্যান্ট থেকে পাওয়া যে জল, সেই সমুদ্রের জল, সেই জল বিদ্যুৎ কেন্দ্রের ব্রয়লার ঠান্ডা রাখতে ব্যবহৃত হয়। ইরান বা তার মিত্ররা যদি একটি বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করে, তবে স্বয়ংক্রিয়ভাবে ওই অঞ্চলের পানি সরবরাহ বন্ধ হয়ে যাবে। এর ফলে প্রায় 6 কোটি মানুষ খাওয়ার জল, সুপেয় পানীয় জল এবং ব্যবহারের জলও, ওখানে তো সমুদ্রের জল ছাড়া আর কোনো জল নেই, বাকি জল তৈরি করে নিতে হয়। এই কারণেই এই দেশগুলোর জল ও বিদ্যুৎ পরিকাঠামো বর্তমানে যুদ্ধের অন্যতম প্রধান লক্ষ্যবস্তু হয়ে দাঁড়িয়েছে। এটি এই যুদ্ধের সবচেয়ে অমানবিক ও ভয়ঙ্কর দিক। ইরানের অর্থনৈতিক যুদ্ধ কৌশলটা কিন্তু দারুণ। ইরান তার স্ট্র্যাটেজি খুব ভালোভাবে যে তৈরি করেছে, সেটা তার টার্গেট পয়েন্টগুলো দেখে বোঝা যায়। ইরান বুঝে গেছে যে তারা সামরিকভাবে আমেরিকার সাথে সরাসরি পেরে উঠবে না, তাই তারা যুদ্ধকে দীর্ঘস্থায়ী করার কৌশল নিয়েছে। আমেরিকা ও তার মধ্যপ্রাচ্যের মিত্রদের দুর্বল জায়গাগুলো চেপে ধরার লাইন নিয়েছে, আর এই স্ট্র্যাটেজিতে তারা এখনো পর্যন্ত সফল। আমেরিকা তাদের বাহিনীর পেছনে প্রতিদিন প্রায় $1 বিলিয়ন খরচ করছে। ইরান চাইছে আমেরিকাকে অর্থনৈতিকভাবে রক্তক্ষরণ ঘটাতে। তারা সফলভাবে সামরিক যুদ্ধকে বিশ্ব অর্থনৈতিক যুদ্ধে রূপান্তরিত করতে পেরেছে। 1 মাস শেষে আমাদের মূল্যায়ন হলো এই যুদ্ধে কেউই জিতল না, কিন্তু বিশ্ব অর্থনীতি চরমভাবে হারছে। তেলের দাম $150 পর্যন্ত উঠতে পারে, যা বিশ্বব্যাপী মন্দা, গ্লোবাল রিসেশন ডেকে আনবে। ট্রাম্পের একের পর এক উস্কানিমূলক বক্তব্য এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ভারত, বাংলাদেশের মতো দেশগুলোর জন্য চ্যালেঞ্জ হলো মুদ্রাস্ফীতি এবং রুপির দাম কমে যাওয়া, টাকার দাম কমে যাওয়া। আগামী মাসটি আরও ভয়ঙ্কর হতে পারে, কারণ ট্রাম্প বলেছেন তিনি 7 এপ্রিল পর্যন্ত ইরানকে ভাবনার সুযোগ দিয়েছেন। আর ইরান বুঝে গেছে যে ট্রাম্পের এইসব হুমকি, এগুলো কোনো গুরুত্ব নেই। এখন এই যুদ্ধের জন্য, যুদ্ধ থামাতে যদি সারা বিশ্ব থেকে চাপ আসে, এবং সে চাপ আসছে আমেরিকার ওপর, এমনকি এমন চাপও আসছে, ট্রাম্প সাহেব দয়া করে তার মুখে লিউকোপ্লাস কিংবা ঠোঁট দুটো সেলাই করে রাখুন, যাতে তিনি উল্টোপাল্টা আবল তাবল কথা না বলতে পারেন। কিন্তু যদি ট্রাম্পকে থামানো না যায়, এই যুদ্ধ আরও ভয়ঙ্কর হতে পারে। কূটনীতির পথে দ্রুত সমাধান যদি না আসে, এই যুদ্ধ সারা পৃথিবীকে এক ভয়ঙ্কর অনিশ্চয়তার মধ্যে ফেলে দেবে। সারা পৃথিবী হারবে। ধন্যবাদ। দর্শক, আপনারা কি ভাবতে পারেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকার
সবচেয়ে সুরক্ষিত দুর্গে কেউ ঢুকে তাদেরই অহংকার গুড়িয়ে দিতে পারে? যে আমেরিকা সারা দুনিয়াকে ভয় দেখিয়ে বেড়ায়, যাদের ডিফেন্স সিস্টেমকে বলা হয় অভেদ্য দেওয়াল, সেই আমেরিকার ঘাঁটিতে ঢুকে তাদের কোটি কোটি টাকার সম্পদ চোখের নিমেষেই ছাই করে দেয়া হয়েছে। আর সবচেয়ে অবাক করার বিষয় কি জানেন? এই ভয়ঙ্কর হামলার পর আমেরিকা পুরো চুপ। কেন? কি লুকাতে চাইছে তারা? ইরান শুধু আমেরিকার বুকেই কাঁপন ধরায়নি, বরং পুরো আরব দুনিয়াকে সোজা উট চড়ানোর যুগে ফিরিয়ে নিয়ে যাওয়ার যে হুমকি তারা দিয়েছিল, আজ তার ট্রেলার রিলিজ করে দিয়েছে। এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আপনারা বুঝতেই পারবেন না যে মধ্যপ্রাচ্যের মানচিত্র এবং বিশ্ব রাজনীতির সমীকরণ কিভাবে রাতারাতি বদলে যাচ্ছে। আমি গ্যারেন্টি দিচ্ছি, আজকের এই তথ্যগুলো শোনার পর জিওপলিটিক্স নিয়ে আপনার চিন্তা ভাবনা পুরোপুরি বদলে যাবে। তো চলুন শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। দর্শক, ইরান সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেসে একটা ভয়ঙ্কর এবং বিশাল হামলা চালিয়েছে। এই হামলার ইম্প্যাক্ট এতটাই জোরালো যে ইতিমধ্যেই 10 জন মার্কিন সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে 2 জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তবে এর চেয়েও বড় খবর হলো দর্শক, ডোনাল্ড ট্রাম্পের যে বিখ্যাত বিগ বিউটিফুল ট্যাঙ্কার রয়েছে, সেগুলোও এই হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্তত 3টি মার্কিন KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার আঘাত আনা হয়েছে। আর শুধু তাই নয়, একটি বিশাল বড় এবং ভীষণ দামি E-3 সেন্ট্রি অ্যাওয়াক এয়ারক্রাফট, যার দাম প্রায় $400 থেকে $500 মিলিয়ন, সেটিকেও সরাসরি হিট করা হয়েছে। দেখুন, এই হামলার মাধ্যমে ইরান শুধু সৌদি আরবকেই নয়, আমেরিকার অন্যান্য উপসাগরীয় মিত্র দেশগুলোকেও একটা কড়া বার্তা দিয়েছে। ইরান যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, দেখো, তোমাদের সবচেয়ে সুরক্ষিত জায়গা রিয়াদের কাছে থাকা আমেরিকার ফরওয়ার্ড বেস, যেখানে তাদের ট্যাঙ্কার আর এয়ারক্রাফট থাকে, আমরা যদি সেই সবচেয়ে নিরাপদ ঘাঁটিতেই আঘাত আনতে পারি, তাহলে তোমাদের ডিস্যালিনেশন প্ল্যান্টগুলো, মানে ওই সমুদ্রের জল পরিশোধন যে কেন্দ্র, তার কি নিরাপত্তা আছে? দেখুন, স্পষ্ট বার্তা এটাই যে আমেরিকাকে সাপোর্ট করার আগে আর একবার ভেবে নাও এর জন্য তোমাদের কি মূল্য চোকাতে হতে পারে। দর্শক, ইরানের এই হুমকি কিন্তু মোটেও ফাঁকা আওয়াজ নয়। আপনারা স্যাটেলাইট ইমেজেও দেখতে পাচ্ছেন যে কিভাবে KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কারগুলোকে ধ্বংস করা হয়েছে। দেখুন কিভাবে চারপাশ থেকে ধোঁয়া ঢেকে গেছে। ডিফেন্স অ্যানালিসিসটাও এই স্যাটেলাইট ইমেজের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। দর্শক, এয়ার অ্যান্ড স্পেস ফোর্স ম্যাগাজিন, যেটি মার্কিন যুক্তরাষ্ট্রের এয়ারফোর্স এবং স্পেস ফোর্সের সাথে কাজ করে এবং সাধারণত যারা আমেরিকার পক্ষেই কথা বলে, তারাও আজ স্বীকার করে নিয়েছে যে বেশ কয়েকটি রিফিউলিং এয়ারক্রাফট এবং E-3 সেন্ট্রি কমান্ড অ্যান্ড কন্ট্রোল প্লেন ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই যখন খোদ US এয়ারফোর্সের সাথে যুক্ত কোনো সংস্থা এমন কথা বলছে, তার মানে হামলার প্রভাব সত্যি মারাত্মক ছিল। দর্শক, ইরানিয়ান ফোর্স এই কোঅর্ডিনেটেড বা অত্যন্ত সুপরিকল্পিত হামলায় বহু ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোনের ব্যবহার করেছে। রিয়াদের একেবারে কাছে থাকা প্রিন্স সুলতান এয়ারবেস, যেখানে একসময় 200টি মার্কিন এয়ারক্রাফট সবসময় মোতায়েন থাকতো, এটি হলো আমেরিকার অন্যতম সুরক্ষিত একটা ঘাঁটি। সুতরাং ভাবুন, রিয়াদ এবং এই এয়ারবেসের নিরাপত্তার জন্য ঠিক কতটা শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে। কিন্তু সেই সব সুরক্ষা বলয় ভেদ করে ইরান এই হামলা চালিয়েছে। US সেন্ট্রাল কমান্ড সেনকম সাধারণত এমন কিছু হলে সাথে সাথে মিথ্যে বলে উড়িয়ে দিতে চলে আসে, কিন্তু অবাক করার বিষয় হলো এখনো পর্যন্ত তাদের কোনো অফিসিয়াল বিবৃতি আসেনি। সৌদি এবং মার্কিন এয়ার ডিফেন্স বেশ কিছু মিসাইল ও ড্রোন ইন্টারসেপ্ট করলেও কিছু মিসাইল এবং কয়েকটি ড্রোন তাদের এয়ারশিল্ড ভেদ করে ঘাঁটিতে আঘাত এনেছে। আপনি ভাবলে অবাক হবেন, টার্গেট হিসাবে ঠিক সেই জায়গাটিকেই বেছে নেওয়া হয়েছে যেখানে শুধুমাত্র মার্কিন এয়ারক্রাফটগুলো ছিল। সৌদি এয়ারক্রাফটগুলোকে
এতটুকুও ছোঁয়া হয়নি। তাহলে ভাবুন ইরানের কাছে ঠিক কতটা নিখুঁত ইন্টেলিজেন্স ছিল। ঠিক যেখানে ট্যাঙ্কারগুলো পার্ক করা ছিল এবং যে বিল্ডিংয়ে মার্কিন সেনারা ছিলেন একদম নিখুঁতভাবে সেখানেই আঘাত আনা হয়েছে। সেন্টিনেল-2 স্যাটেলাইটের ছবিতেও পার্কিং এরিয়ার এই হামলার স্পষ্ট ধ্বংসলীলা আমরা দেখতে পাচ্ছি। ধোঁয়া আর ড্যামেজের প্রমাণ মিলেছে। এই হামলায় 10 থেকে 12 জন মার্কিন সেনা আহত, যার মধ্যে 2 জন ইতিমধ্যেই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। আচ্ছা, এবার আসি এর আসল প্রভাবে। প্রথমত, ট্যাকটিক্যাল লেভেলে সেখানে ইরান এটা প্রমাণ করে দিয়েছে যে টার্গেট যত হাই ভ্যালু বা সুরক্ষিতই হোক না কেন, তা ইরানের মিসাইল রেঞ্জের মধ্যেই আছে। যুদ্ধের শুরুতে সেন্টকম বলেছিল যে ইরানের 90% মিসাইল ও ড্রোন সক্ষমতা ধ্বংস হয়ে গেছে, কিন্তু সেসব যে ডাহা মিথ্যে কথা তা এখন পরিষ্কার প্রমাণ পাওয়া যাচ্ছে। কারণ খোদ আমেরিকা এখন স্বীকার করেছে যে এই 1 মাসে তারা ইরানের মাত্র 1/3 মিসাইল ভান্ডার নষ্ট করতে পেরেছে। অর্থাৎ এখনও ইরানের 2/3 মিসাইল সক্ষমতা সম্পূর্ণ অক্ষত রয়েছে। আর অপারেশনাল দিক থেকে দেখলে KC-135 বা E-3 অ্যাওয়াক্সের মতো এয়ারক্রাফট ধ্বংস হওয়ার ফলে ইরানের বিরুদ্ধে আমেরিকার এয়ার অপারেশনের ক্ষমতাও অনেকটা কমে আসছে। যদিও আমেরিকার কাছে 90টিরও বেশি KC-135 আছে, কিন্তু মাত্র 1 মাসের মধ্যে ইতিমধ্যেই 8 থেকে 10টি ধ্বংস হয়ে গেছে। দেখুন দর্শক, স্ট্র্যাটেজিক লেভেলে দেখলে আমেরিকা এখন আর নিজেদের ফরওয়ার্ড বেসগুলোকেই সুরক্ষিত রাখতে পারছে না। এই ভয়ে তারা তাদের সামরিক সরঞ্জামগুলো এদিক ওদিক সেদিক সরিয়ে ফেলতে বাধ্য হচ্ছে। কারণ তারা বুঝে গেছে যে ইরান যে কোনো সময় তাদের উপর হামলা চালাতে সক্ষম। অর্থাৎ আমেরিকা এখন আর আগের মতো সুরক্ষিত নয়। দ্বিতীয়ত, এই হামলা আমেরিকার গালফ মিত্রদের যেমন সৌদি আরব, UAE, কাতার, বাহরাইন তাদের জন্য একটি বিশাল বড় ধাক্কা। এই দেশগুলোতে আমেরিকার বড় বড় সামরিক ঘাঁটি রয়েছে। কাতারে আমেরিকার ফরওয়ার্ড বেস আছে, UAE-তে ফাইটার জেট ও ইন্টেলিজেন্স বেস আছে, আর বাহরাইনে রয়েছে US নেভির 5th ফ্লিট। এই হামলার পর গালফ নেতারা ভাবতে বাধ্য হচ্ছেন যে তারা কি আর আমেরিকাকে সাপোর্ট করবেন। কারণ সাধারণ জনগণ এমনিতেই চায় না তারা আমেরিকার পক্ষ নিয়ে লড়ুক। আর আমেরিকা যখন নিজেদের ঘাঁটিরই সুরক্ষা দিতে পারছে না, তখন মিত্রদের সুরক্ষা দেবে কিভাবে? এখন সবশেষে দর্শক এটাই বলবো যে ইরান বুঝিয়ে দিয়েছে যে তারা চাইলে এই দেশগুলোর সাধারণ জীবনযাত্রার উপর চরম আঘাত আনতে পারে। কারণ এয়ারবেস বা মিলিটারির মতো হার্ড টার্গেটে আঘাত করাই যখন তাদের পক্ষে সম্ভব হচ্ছে, সেখানে সাধারণ পেট্রোলিয়াম বা রিফাইনারি বা ডেটা সেন্টার বা ডিস্যালিনেশন প্লান্টের মতো সব টার্গেটগুলোকে ধ্বংস করা তো তাদের কাছে জল ভাত। আর এই প্লান্টগুলোতে একবার আঘাত হলে পুরো উপসাগরীয় এলাকার জল ও বিদ্যুৎ একেবারে ধুঁকে পড়বে। ইরান যখন হুমকি দেয় যে তারা গালফ দেশগুলোকে আবার উট চড়ানোর যুগে ফিরিয়ে নিয়ে যাবে, তখন সেটা কোনো ফাঁকা আওয়াজ নয়, এর মধ্যে যথেষ্ট দম আছে। আমেরিকার সবচেয়ে সুরক্ষিত ঘাঁটিতে হামলা করে ইরান এই মেসেজটাই একদম ক্লিয়ার করে দিয়েছে। আর তাই এখন উপসাগরীয় রাজতন্ত্রগুলো আগামী দিনে আমেরিকাকে সাপোর্ট করার জন্য প্রস্তুত হবে কি না সেটা নিয়ে এখন 10 বার ভাবতে হবে। দেখুন, যুদ্ধে শুধু মিসাইল বা গোলাগুলি দিয়ে জেতা যায় না, জেতা হয় সাইকোলজিক্যাল বা মনস্তাত্ত্বিক গেম দিয়ে। আর ইরান ঠিক এই জায়গাতেই মাস্টার স্ট্রোক খেলছে। ইরান আসলে সৌদি আরব, কাতার বা UAE-র মতো দেশগুলোর সামনে একটা আয়না ধরেছে। তারা বুঝিয়ে দিয়েছে যে আমেরিকা নিজেদের সবচেয়ে সুরক্ষিত এয়ারবেস বাঁচাতে পারে না, তারা তোমাদের কোটি কোটি টাকার তেলের খনি আর জলের প্ল্যান্ট বাঁচাবে। কি করে বাঁচাবে? একটু ভেবে দেখুন, এই দেশগুলো টিকে আছেই তাদের পেট্রোলিয়াম আর ডিস্যালিনেশন প্লান্টের উপর। ইরান যদি আগামী দিনে সেখানে আঘাত আনে, এই পুরো উপসাগরীয় অঞ্চল সত্যি আবার ওই উট চড়ানোর যুগে ফিরে যেতে বাধ্য হবে।
আগামী দিনে আপনারা খুব স্পষ্ট দেখতে পাবেন যে এই আরব দেশগুলো আস্তে আস্তে আমেরিকার কোল থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে, কারণ কেউ নিজের দেশের অর্থনীতিকে ঝুঁকির মুখে ফেলে আমেরিকার হয়ে বদনাম কুড়াতে চাইবে না। মধ্যপ্রাচ্যে আমেরিকার যে একচ্ছত্র আধিপত্য ছিল তার শেষের শুরু হয়তো এখান থেকেই হয়ে গেল। তো দর্শক, বিশ্ব রাজনীতির এই সমীকরণ নিয়ে আমার আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো? আপনাদের কি মনে হয় আরব দেশগুলো এবার আমেরিকার সঙ্গ ছাড়বে? নিচে কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটি বিস্ফোরক বিশ্লেষণ নিয়ে। ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।